ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে, যেখানে আমাদের গল্পের হিরো অনেক বড় একজন সিইও, কিন্তু আমাদের নায়িকা ওকে অ্যাক্সিডেন্ট করে। এ কারণে তার স্মৃতি পুরো ইরিস হয়ে যায়। আর আমাদের নায়িকা সেই সুযোগ নিয়ে তাকে একেবারে কাজের লোক বানিয়ে রাখে। তাই চলো আর দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের হিরো হানকে দেখানো হয়। ও আমাদের নায়িকা শোকে বলছিল, যদি তোমার এটাই জিদ হয়, তুমি মা হতে চাও, ঠিক আছে, আমি তোমার এই জেদ পূরণ করব। আরও সুখে সেখানে কিস করে। আমাদের নায়িকা তো ভাবছিল এই সব কিছুই তার স্বপ্ন, কিন্তু হান যখনই ওকে বাইট করে ও বুঝতে পারে এটা কোনো স্বপ্ন না। তাই ও হানকে সেখানে লাথি মারে। হান রেগে সেখানে সুখে বলে, তুমি একটু আগেই তো জিদ করছিলে তুমি মা হতে চাও, আর এখন তুমি নিজে আমাকে দূরে করছো। আমাদের নায়িকা অবাক হয়ে ভাবছিল, কি শু? আমি যে নোবেল পড়ছিলাম সে নোবেলের ভিলেনের নাম তো শু ছিল। এর মানে আমি সে নোবেলের মধ্যে টাইম ট্রাভেল করে চলে এসেছি। ওর মনে পড়ে ও যে মেয়ের বডিতে এসেছে তার নাম হচ্ছে শু ইউনফি, যে আসলে এই গল্পের ভিলেন ছিল। ও তার গল্প মনে করে, সেখানে শু ভুলবশত জোহান কোম্পানির সিইও হানকে অ্যাক্সিডেন্ট করে ফেলে। সেখানে হানের মাথায় অনেক জোরে আঘাত লাগে। পরে শু জানতে পারে হানের সব স্মৃতি একেবারে মুছে গেছে। তখন সুহানকে বলেছিল, আমি তোমার গার্লফ্রেন্ড হই আর আমরা দুজনে মিলে স্ট্রাগল করেছি। তারপর থেকেও হানকে ইউজ করতো আর তাকে দিয়ে সব কাজ করাতো। দিনে হানের ডেলিভারির কাজ করতে হতো আর রাতে বাড়ির সব কাজকর্ম। সো তখন এটা ভেবে অনেক বেশি ভয় পাচ্ছিল, যদি হানের স্মৃতি একবার ফিরে আসে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। কারণ হান বাস্তবে অনেক বেশি রুথলেস এবং অহংকারী ছিল, যাকে সবাই ভয় পেত। তাই হান যখন বাড়িতে ফিরে ও অনেক বেশি ড্রামা করে আর ওকে বলছিল, আমি মা হতে চাই, আর তুমি যদি আমার কথা না শোনো আমি মরেই যাব। আসলে সু ভাবছিল ও যদি ওর বাচ্চার সাথে গর্ভবতী হয়ে যায়, হানের সব মনে পড়লেও হান তার সাথে কোনো খারাপ কিছু করবে না। কিন্তু পরে হানের সব কিছুই মনে পড়ে যায়। সু তখন গর্ভবতী ছিল, কিন্তু হান ওকে একদমই ক্ষমা করে না আর ওর অ্যাবর্শন করে ওকে জেলে পাঠিয়ে দেয়। পরে আসল সু এসব কিছু সহ্য করতে পারে না আর নিজেই আত্মহত্যা করে। বর্তমানে আমাদের নায়িকা এসব মনে করে অনেক বেশি ভয় পাচ্ছিল, আরও ভাবছিল আমার সোল এখন এ দেহে চলে এসেছে, আমি এখন কি করব। সেখানে ওর মনে পড়ে ও তো সেই সময় চলে এসেছে যখন ওকে হুমকি দিচ্ছিল বাচ্চার জন্য, যাতে হান তার সাথে ফিজিক্যাল হয় এবং তার গর্ভে ওর বাচ্চা আসে। ও যখন এই সব কিছু ভাবছিল তখনই হান আসে। শুধু প্যারেশান হয়ে যায়, কারণ ও তো এরকম কিছুই চায় না। হান বলে, চলো আমরা কন্টিনিউ করি। সু বলে, না, আমি একদমই ঠিক ফিল করছি না, আমার তো মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। কিন্তু সেখানে হান তার প্যান্ট খুলছিল। সু ভাবে নোবেলের আসল ক্যারেক্টার শুয়ের এটাই ভুল ছিল, ও জোর করে গর্ভবতী হয়েছিল। ও সেখানে হানকে থামাতে যাবে, কিন্তু ভুলবশত ও তার প্যান্টই তো খুলে ফেলে। এতে সু আরও বেশি প্যারেশান হয়ে যায় আর বলে, আসলে আমার অনেক বেশি ঘুম পাচ্ছে। হান বলে, তুমি কি শিওর? তুমি তো একটু আগেই অনেক বেশি জেদ করছিলে। সু বলে, হ্যাঁ, আমার অনেক বেশি ঘুম পাচ্ছে, আরও ঘুমাতে চলে যায়। অন্য সিনে দেখা যায় সু গর্ভবতী হয়ে গিয়েছিল, আরও হানের কাছে ভিক্ষা চাচ্ছিল। কিন্তু হান বলে, তুমি একটা মিথ্যুক মেয়ে, তুমি আমার জীবনের সাথে অনেক বেশি খেলেছ। সেখানে সু বলে, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, তাই তোমাকে হারাতে চাইনি। এ কথা বলার পরপরই তো ওর নাক অনেক বেশি বড় হয়ে যায়। হান বলে, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না, ওকে নিয়ে যাও। সুয়ের এসব স্বপ্ন ছিল, ও এসব দেখার পর তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলছিল, আমি আমার সাথে এরকম হতেই দিব না, আমার যে কোনোভাবেই হোক এখান থেকে পালাতে হবে। তখনই সুয়ের মনে পড়ে আসল সু তো হানকে দিয়ে অনেক কাজ করাতো আর সব টাকা পয়সাও নিজের কাছেই রেখে দিত। ও ভাবে, আমিও তাকে ইউজ করব আর একটু মজা আমারও করতেই হবে। তখনই ও সেখানে ফোন চেক করে, যেখানে মাত্র 0 টাকা ছিল। ওর তো সেখানে অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ আসল সু সব টাকা সাথে সাথে খরচ করে ফেলতো। অন্যদিকে হান তো একটা কর্মচারীর মতো অফিসে কাজ করছিল। ওর তো মনেই ছিল না ও অনেক বড় কোম্পানির সিইও। সেখানে হানের কাছে একজন কলিগ আসে আর বলে, আমি আজকে অনেক বেশি অবাক হচ্ছি, আজকে এখনও তোমার জিএফ কল করেনি। সে প্রতি আধা ঘন্টায় তোমাকে কল করতো আর অফিসেও আসতো, কিন্তু সে আজকে তোমাকে কলও করেনি, আবার অফিসেও আসেনি। এটাই সুযোগ, চলো আমরা কফি খেতে যাই। হান বলে, আমার কাছে সময় নেই, আমার ডেলিভারি করতে যেতে হবে আর রাতেও আমার অনেক কাজ আছে। কলিগ তো ভাবছিল সে কত হ্যান্ডসাম। অন্যদিকে সু ভাবছিল, এই নোবেলে সারভাইভ করার জন্য আমার টাকার প্রয়োজন, তাই কিছু কাজ করতে হবে। আসল সু তো পড়াশোনা জানতো, তাই ও অনলাইনে সেখানে জব খুঁজতে শুরু করে।
তারপর দেখা যায় ও তো সবার আগে ক্লিনিং করার জন্য যা যা প্রয়োজন সব অর্ডার করেছিল। ডেলিভারি ম্যান আসার পর তো বলছিল কত দুর্গন্ধ। আসলে নোবেলের আসল শো অনেক বেশি অপরিষ্কার ছিল। সে তো সুন্দর মতো গোসলও করতো না, আর বাড়িঘর অনেক বেশি অপরিষ্কার করে রাখতো। শো ভাবে এখন আমি বুঝতে পারছি হান কেন তার কাছেই যেত না। ও তারপর সেখানে কাজে লেগে পড়ে এবং সবকিছু পরিষ্কার করে ফেলে। রাতে হান বাড়িতে আসে আর খাবার নিয়ে এসেছিল আর বলছিল আজকে আমি খাবার নিয়ে এসেছি, আজকে আমি রান্না করতে পারবো না। তখনই হান পেছনে তাকায় আর পুরাই অবাক হয়ে যায়, কারণ সবকিছু অনেক ঝকঝক করছিল। আর শুধু সেখানে খাবারও বানিয়েছিল। সেখানে আমাদের হিরো পুরাই অবাক, কারণ আসল সুতো কখনোই খাবার বানাতোই না। সু জিজ্ঞেস করে আজকের খাবার কেমন হয়েছে, কিন্তু হান সেখানে কিছুই বলে না। সু ভাবে আসল সু অধিক বছর পর্যন্ত ওকে অনেক ইউজ করেছে, কখনো তার জন্য খাবার বানায়নি। আর সারাদিন এত কাজ করার পরেও রাতে ওরই খাবার বানাতে হতো। তাছাড়া সুতাকে দিয়ে সব কাজ করাতো, সব কাজ তার আশায় রেখে দিত। বাড়ির থালা বাসন জামা কাপড় সবই তার পরিষ্কার করতে হতো। এত টর্চার এবং কষ্টের পর কে বা কার প্রতি ফিলিংস রাখতে পারে। সবকিছু মনে পড়ার পর সুয়ের অনেক খারাপ লাগে। ও পাখা ওর দিকে করে। হান তো সেখানে অনেক বেশি অবাক হয়। সু বলে তুমি আজকে অনেক পরিশ্রম করেছ, তাছাড়া আজকে অনেক গরম, কিন্তু হান আবারও পাখা ওর দিকেই করে ফেলে। সু ভাবে সবকিছু অনেক বেশি কোল্ড হয়ে গেছে, আমি তাকে সবকিছু বলতেও পারবো না, কারণ সে আমার কোনো কথাই বিশ্বাসই করবে না। তাই আমার এই জায়গা থেকে পালাতেই হবে। হান তো মনোযোগ দিয়ে ওকেই দেখছিল। সু বলে কি হয়েছে। হান বলে তুমি তো মরিচ পছন্দ করতে না। ও বলে হ্যাঁ হ্যাঁ আমি কিছু ভাবছিলাম। হান জিজ্ঞেস করে তুমি কি ভাবছিলে। ও বলে আজ থেকে আমিও জব করতে চাই। হান অবাক হয় আর ওকে জিজ্ঞেস করে তুমি জবের কথা কেন বলছো। সো বলে আমি দিনরাত খাবার খেয়ে এবং ঘুমিয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছি। তাছাড়া বাড়িতে কত বেশি গরম, আমি যদি বাইরে গিয়ে কাজ করি তাহলে আমি এয়ার কন্ডিশনার পাবো আর ভালো লাগবে। আর আমি কাজ করার মাধ্যমে সেটাই এনজয় করতে চাই। হান তো পুরাই অবাক, কারণ আসল সুতো অনেক অলস ছিল, নড়াচড়া করাও পছন্দ করতো না। তারপরে সিনে সুতো বসে বসে পুরো মাসের বাজেট বানাচ্ছিল আর ভাবছিল কিভাবে ওর কাজ করতে হবে। তখনই হান ওর কাছে আসে আর ওকে কিস করে। হানু সেখানে নিজের ইচ্ছাই ওর কাছে আসে, কারণ ওকে আজকে অনেক পরিষ্কার মনে হচ্ছিল। সেখানে সু তাকে থামায়। হান বলে আমার মনে হচ্ছে তোমার শরীর ভালো না, তুমি রোজ আমাকে ফোর্স করতে তোমার কাছে আসতে, কিন্তু আজকে থামাচ্ছ। আজকে তো সবকিছু অনেক পরিষ্কার আছে। শুধু সেখানে আসল শুয়ের সব পরিণতির কথা ভাবছিল, কিভাবে হানের সব মনে পড়ার পর হান কত রুট হয়ে গিয়েছিল। সু বলে আসলে আমি তো ঘুমানোর কথা বলছিলাম, একসাথে ভালোভাবে ঘুমাবো, অন্য কিছু না। আর আমি এখন অনেক ভেবেছি আমরা এখন একটা চাইল্ডকে অ্যাফোর্ড করতে পারবো না, কারণ আমাদের কাছে কোনো বাড়ি নেই এবং আমাদের কন্ডিশনও বেশি একটা ভালো না। তাই এখন গর্ভবতী হওয়া একদমই ঠিক হবে না। হানের কাছে তো প্রোটেকশনের প্যাকেট ছিল, ও সেটা নিয়ে চলে যায়। সেখানে সু ভাবছিল আমি বারবার বাঁচলাম। তারপর সকালে সু যখন জাগে ও তো বালিশের নিচে একটা প্রোটেকশন দেখতে পায়। সেটা দেখার পর তো ও পুরাই হতবাক হয়ে যায় আর ডাস্টবিনে ফেলে দেয়। সেখানে হান আসে। হান যাতে কিছু দেখতে না পায় ও তো ডাস্টবিনটাকেই ধরে ফেলে। হান বলে তুমি কেন ডাস্টবিনটাকে এরকম ভাবে ধরেছ। ও বলে আমি ময়লা ফেলতে যাচ্ছি। হান বুঝতে পারে ও আসলে কি ফালাবে। তারপরে সিনে হান তো ওর জন্য অপেক্ষা করেছিল, কারণ ও আজকে কাজে যাবে। সেখানে সুকে অনেক সুন্দর লাগছিল। সু যখন নামছিল তখনই একজন ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল আর খবর শুনছিল 6 মাস হয়ে গেছে, কিন্তু জোহান গ্রুপের সিওর কোনো খবর এখনো পাওয়া যায়নি। সু তো সে খবর শোনার পর অনেক বেশি ভয় পেয়ে যায়। ও ভাবছিল যদি হান সব শুনে ফেলে আর ওর সব মনে পড়ে যায়। তাই হান যখনই খবর শুনবে ও তো চিল্লায় এবং গিয়ে ওর কানে হাত রাখে। হান তো শকড হয় আর ওকে জিজ্ঞেস করে তুমি এসব কি করছো। ও বাহানা বানিয়ে বলে আজকে আমার কাজের প্রথম দিন, কি জানি বাড়ি ফেরার পর তোমার সাথে আমার দেখা হবে কিনা, তাই আমি তোমাকে গুড বাই করার জন্য এসেছি। হান অবাক হয়ে ভাবে সে তো আগে কখনো এরকম ব্যবহার করেনি, এরকম কনসার্ন দেখায়নি। ও তো সেখানে শার্ট দিয়ে ওর পা ঢেকে দেয়। সো তার এরকম ব্যবহার দেখে অনেকটাই অবাক হয়। অন্যদিকে সুয়ের কাজের প্রথম দিনে তার সাথে একজন অনেক মিসবিহেভ করে। সো তাকে অনেক ভালো কথা শোনায়। অন্যদিকে সেই কলিগ আবার ওর কাছে আসে আর বলে তোমার জিএফ তো তোমার খোঁজ খবরই নিচ্ছে না। হানও কিছুটা অবাক হয়ে সেখানে তার ফোন চেক করে, যেখানে 2 দিনের মধ্যে ও তাকে মেসেজ বা কল একটাও করেনি। ও যখন এসব চেক করছিল তখনই সেখানে শুয়ের মেসেজ ওর কাছে আসে। শু বলে আজকে সেলস পারসন লটারি ডে, আমি আমার ভাগ্যকে একদমই বিশ্বাস করি না, তাই আমি চাই তুমি এসে আমার কার্ড ওঠাও।
হান যখনই বের হবে ওর কাছে বস আসে আর বলে, তুমি কোথায় যাচ্ছ? এখনো যাওয়ার সময় হয়নি। হান বলে, অলরেডি আমার কাজ শেষ হয়ে গেছে। হানের এত কনফিডেন্ট এবং অ্যাটিটিউড দেখার পর তো বস পুরাই অবাক হয়ে যায় আর বলে, ঠিক আছে যাও। হানের যাওয়ার পর বস ভাবছিল, এটা কি হলো, আমি এরকম ব্যবহার করলাম, আমি তার বস না, সে আমার বস। অন্যদিকে হান সেখানে পৌঁছায়। শো বলে, এখান থেকে একটা ডিম চুজ করো আর ভেঙে ফেলো। হানু সেখানে ভালোভাবে চুজ করে একটা ভাঙে আর তারা রেফ্রিজারেটর পায়। সেখানে শো তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলছিল, এটা আমার বিএফ আর সে আমার জন্য অনেক বেশি লাকি, তুমি আসলে অনেক বেশি অ্যামাজিং। আর হানকে জড়িয়ে ধরে। হান তো অনেক বেশি অবাক ছিল, কারণ শো ছোটখাটো জিনিসে কখনোই খুশি হতো না। তারা দুজনেই কষ্ট করে সেটাকে স্কুটারে ওঠায়। হান বলে, তুমি তো এরকম ভাবে ক্লান্ত হয়ে যাবে। ও বলে, ঠিক আছে আমি আগে বসছি। হান অবাক হয়ে ওকে দেখছিল, কারণ আগে তো শো বলতো সামনে পশুরা বসে। তখনই সেখান দিয়ে স্কুটারে একজন ব্যক্তি যাচ্ছিল, তার সামনে একটা পেট ছিল। শো তো সেখানে ফানি ভাবে সেটার সাথে মজা করেছিল। এসব দেখে আবার হান অনেক মজা পায়। অন্যদিকে রাস্তায় সেখানে শোয়ের একজন কলিগের সাথে ওর দেখা হয়। সে তো অনেক মনোযোগ দিয়ে হানকে এবং শোকে দেখছিল। শো তো ভয় পাচ্ছিল, সে আবার হানকে চিনে ফেললো না তো। আসলে হান কিন্তু অন্য শহরে ছিল, কিন্তু হানকে যাতে কেউ খুঁজে না পায় এ কারণে আসল শো তাকে গ্রামে নিয়ে এসেছিল। কিন্তু সে কলিগ বলে, তুমি এত বেশি ইয়াং, আমি ভাবতে পারছি না তুমি এত গরিব একটা ছেলেকে তোমার বিয়ে বানিয়েছ। শো বলে, তোমাকে কে বলেছে সে আমার বিএফ? ও তার গালে কিস করে আর বলে, সে তো আমার ফিয়ন্সে হয় আর আমি তাকে অনেক বেশি ভালোবাসি। তাছাড়া তুমি যাকে তোমার বিএফ হিসেবে পরিচয় করাচ্ছ, আমি তো ভেবেছিলাম সে তোমার আঙ্কেল হয়। আর তুমি আমাদেরকে বলছো তোমার বিএফ এত বেশি ধনী, এর মানে টাকার জন্যই তুমি তার সাথে আছো। সে মেয়েটার অনেক বেশি খারাপ লাগে। সেখানে হানের এখনো বিশ্বাস হচ্ছিল না, কারণ শো কখনই তাকে সবার সামনে পরিচয় করায় না। ও তো ভাবছিল ও তাকে ডেলিভারি ম্যান হিসেবে পরিচয় করাবে। সেই মেয়েটা পালানোর জন্য গাড়ির ভেতরে প্রবেশ করবে, কিন্তু দরজাই খুলতে পারছিল না, কারণ সে গাড়িটা অনেক বেশি বিলাসবহুল ছিল। সেখানে হান নামে এবং তাকে সাহায্য করে দরজা খুলতে। হান তারপর গাড়িতে বসে অনেক বেশি ভাবছিল, আমি তো কখনো এত বড় গাড়িতেই চড়িনি, তাহলে এই ব্যাপারে কিভাবে জানি। এসব ভেবে হান পেরেশান হচ্ছিল, তাই ও সেখানে বাহানা বানায়। হান বলে, তোমার নিশ্চয়ই খারাপ লাগছে, সেই মেয়েটা তো ঠিকই বলছিল আমি অনেক বেশি গরিব। শো বলে, তুমি কেন এসব বলছো, সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যাবে, আমরা দুজনে মিলে অনেক পরিশ্রম করব। হান অবাক হয়ে ওকে জিজ্ঞেস করে, তুমি কখনই আমাকে এনকারেজ করনি? শো বলে, কারণ আমি এখন মাত্র কাজ শুরু করেছি আর আমি ভবিষ্যৎ নিয়ে অনেক আশাবাদী। হান তো সেখানে অনেক বেশি হ্যাপি ছিল, কারণ ও তাকে মোটিভেট করেছিল। আর সেখানে শো ভাবছিল, আমি এরকমভাবেই নিজেকে বাঁচাতে পারবো ওর কাছ থেকে। অন্যদিকে গাড়িতে আমাদের দুইজন মেয়েকে দেখানো হয়, ওদেরকেই তারা দেখছিল। সেখানে থাকা ন্যান নামের একটা মেয়ে হানের জিএফ ছিল। ন্যানকে তার বান্ধবী বলছিল, তোমার কি হানের সাথে কথা বলা উচিত? ও বলে, না আমি তার সাথে কথা বলবো না, আমার তো মনে হচ্ছে সে আমার কাছ থেকে পিছু সরানোর জন্যই এরকম ভাবে লুকিয়ে আছে। আর সে যদি সিইও হতে না চায়, সিম্পল এরকম জীবন চায়, তাহলে আমি তাকে সাফার করতে দেখতে চাই। মানিয়ে ন্যান ভাবছিল হান সব ইচ্ছা করেই করছে। অন্যদিকে শুধু রেফ্রিজারেটর পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল। হান তো শকড হয়ে ওকেই দেখছিল, কারণ ও তো আগে এরকম ছিল না। ছোট ছোট ব্যাপারে এত খুশি হওয়া ওর নেচারেই ছিল না। ও তো সবসময় লাখ টাকার কথা বলতো, তাহলে এত ছোট টাকায় কিভাবে হ্যাপি হতে পারে? হান বলে, যদি আমি সব সময় সারা জীবন এরকম গরিব থাকি, তুমি কি আমার সাথে থাকবে? শো হঠাৎ করেই বলে বসে, আমি তো চাই তুমি সব সময় গরিব থাকো। শো বলে, না না, আসলে আমার কথার মানে ছিল আমরা সবসময় গরিব থাকলেও যাতে একসাথেই থাকি, যেরকমভাবে স্কুল টাইমে আমরা একসাথে ছিলাম। হানের ওর কথাবার্তা অনেক ভালো লাগছিল। হান বলে, আমার 28 বছর আর তোমার 22 বছর, তাহলে কিভাবে আমরা স্কুলে একসাথে পড়েছি? আসলে নোবেলে তো ও এই কাহিনী পড়েছিল, তাই ও বর্তমানে সব কিছুই বলছিল। ও বলে, আমি আমার আইডি কার্ড চেঞ্জ করেছিলাম, সে আইডি কার্ড আমার আসল ছিল না, তুমি কি ভুলে গেছো? আমি কত কিছু সাফার করেছি তোমার সাথে থাকার জন্য। হানের যাওয়ার পর ও ভাবছিল কত কষ্টকর একটা কাজ আসল শুয়ের মতো হওয়া। সে তো এরকম কান্নাকাটি করে নিজের কথা মানিয়ে নিত। অন্যদিকে হান তো সুখেই দেখছিল আর ভাবছিল কিছু একটা হয়েছে, সে তো এরকম মেয়ে ছিলই না, সে কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে? তারপরে সিনে শোকে বলছিল, তুমি কেন এই বই পড়ছো? হান বলে, বিজনেস এবং ইন্ডাস্ট্রি নিয়ে আমার পড়তে অনেক ইন্টারেস্ট হয়। শো বলে, তুমি এর থেকেও অনেক বেশি বেটার, যা তুমি জানোও না। হান বলে, তোমার কথার মানে কি? ও কথা ঘুরায় আর বলে, তুমি আমার বেস্ট বিএফ।
হান বলে, তুমি আজকাল আমার প্রশংসা একটু বেশিই করেছো। সু বলে, আমি তো শুনেছি একজন পুরুষ তখনই সাকসেসফুল হয় যখন তার পেছনে একটা নারী থাকে। তাই আমি এখন তোমাকে সাপোর্ট করতে চাই যাতে ভবিষ্যতে তুমি সাকসেসফুল হতে পারো। তারপর ও তো সেখানে জলদি করে ঘুমানোর ড্রামা করে। তারপরে সিনে দেখা যায় শুধু সবাইকে কাগজ বিতরণ করছিল, কারণ ও এখন সেলস পার্সনের কাজ করছে। ও যখনই তার ব্যাগের মধ্যে কাগজপত্র রাখছিল তখনই একটা ওয়াটার পট দেখতে পায়। ও সেখানে খুশি হয়ে বলছিল, হান এমনিতে অনেক বেশি ভালো, আর আমার কতই না কেয়ার করছে, কিন্তু আমি যদি ওকে সব সত্য বলে দেই সে তো আমাকে ঘৃণা করবে। শুয়ের সেখানে একজন কাস্টমার আসে। তারপরে সিনে ও তো সেখানে হানের সাথে সেলিব্রেশন করছিল। শু বলে, তুমি আসলেই অনেক বেশি লাকি, আমি যখনই সে বোতল বের করেছি তখনই আমি কাস্টমার পেলাম। এখন তো আমি ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং নতুন মোবাইলও কিনবো। আমি জানি আমি নিশ্চয়ই সবকিছু উপার্জন করতে পারবো। হান সেখানে ওকে থামাচ্ছিল, আর ড্রিঙ্ক করো না। শো মাতাল হয়ে যায় আর বলে, আমি তোমাকে একটা সিক্রেট বলি, আর কিছু বলতেই যাবে। আরও নিজেকে কোনো রকম সামলায় আর গোসল করতে চলে যায়। সেখানে হানের কাছে কিছু আজব মনে হয়। ও ভেতরে যাওয়ার পর দেখতে পায় ও তো ঘুমিয়ে পড়েছে। হান তো কোনো রকম ভাবে ওকে সামলায় আর তার চুল মুছে দেয়। শু বলে, আমি তোমাকে একটা সিক্রেট বলতে চাই। ওকে তার কাছে করে আর বলে, তুমি অনেক বেশি হ্যান্ডসাম। আর ও সেখানে ওকে কিস করতে শুরু করে আর বলে, আমার গোপন রহস্য হলো আমি আসলে শু না। অন্যদিকে সকালে তো সেখানে শুয়ে সবই মনে পড়েছিল। ও ভাবছিল, আমি এত কাণ্ড কারখানা করেছি, কি জানি ওকে আর কি কি বলেছি। তারপর সকালের খাবারের সময় ও তাকে জিজ্ঞেস করে, আমি কি রাতে কিছু বলেছি। হান বলে, তুমি বলেছিলে তুমি আসল না। শু ভাবছিল তাকে অনেক নর্মাল মনে হচ্ছে, এটাই সুযোগ। আরও সেখানে হান বলে, এক বডির মধ্যে যদি আরেকজনের আত্মা চলে আসে তুমি কি এই ব্যাপারটা বিশ্বাস করবে। সেখানে হান তো সব শুনে আর বলছিল, তোমাকে মনে হচ্ছে মানসিক হাসপাতালেই নিতে হবে। শু বলে, তুমি আমার সিচুয়েশন বোঝো, যদি আমার বডির মধ্যে অন্য আরেকজনের সোল থাকে তাহলে আমার কি তোমার সাথে ব্রেকআপ করা উচিত। হান বলে, আমার মনে হচ্ছে তুমি আমাকে চিট করছো। শু বলে, তোমার কেন এরকম মনে হয়। ও বলে, কারণ তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। তুমি আমার ফোনও এখন চেক করো না, তাছাড়া কাজও করছো। আর তুমি তোমার জামা কাপড়ের স্টাইলও অনেকটা পরিবর্তন করে ফেলেছো। আর তুমি এখন এরকম নাটক করা শুরু করে দিয়েছো, তুমি মানসিকভাবে অসুস্থ। তুমি এসব কিছু আমার সাথে ব্রেকআপ করার জন্য করেছো। এর মানে তোমার জীবনে কি অন্য কেউ আছে। শো বলে, না এরকম কিছুই না। হান বলে, আমি তোমাকে আগেই বলে রাখছি আমি মিথ্যা ঘৃণা করি। শুয়ের সব ঘটনা মনে পড়ে। ও বলে, আচ্ছা ঠিক আছে, আমি কখনোই তোমাকে মিথ্যা বলবো না। আমি তো এমনিই তোমাকে সব কিছু বলছিলাম, আর কিছুই না। তারপরে সিনোরা যখন বাইরে ছিল তখনই একজন প্রতিবেশী আসে আর বলে, আমি আমার জব ছেড়ে দিয়েছি কারণ আমি অনেক ভালো একটা অপরচুনিটি পেয়েছি। আমি জোবান গ্রুপের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি পেয়েছি। সু ভয় পাচ্ছিল, কিন্তু সেখানে হান বলে, আমি সে কোম্পানির ব্যাপারে শুনেছি। সে কোম্পানি অনেক বেশি বড়, তোমার সেখানে যাওয়া উচিত। সে প্রতিবেশী হানকে বলে, তুমি অনেক বেশি ট্যালেন্টেড, তুমিও আমার সাথে চলো, আমার বিশ্বাস তুমিও ভালো একটা জব পাবে। সু ভয় পাচ্ছিল, কারণ ও যদি জোহান গ্রুপে যায় তাহলে সব কিছুই তো ধরা পড়ে যাবে। তাই ও সেখানে হানকে না করে আর বলে, সে বড় সিটিতে আমাদের জীবন অনেক বেশি টাফ হয়ে যাবে। তাছাড়া এই গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া এখন আমি এখানে জব পেয়েছি, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি একা থাকতেই পারবো না। তাই হানও সেখানে না করে দেয়। হান সেখানে শুকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তোমাকে কেমন জানি মনে হচ্ছে। ও বলে, আসলে আমার অনেক বেশি গরম লাগছে। হান বলে, তাহলে আমরা কিস্তিতে একটা এয়ার কন্ডিশনার কিনে ফেলি। ও বলে, না, টাকা নষ্ট করা উচিত হবে না। কিন্তু হান তো সেখানে ওর জন্য অনেক পেরেশান হয়ে যায় আর তার পরের দিনই এয়ার কন্ডিশনার লাগায়। ও হানের কাছে যায়, ওর সাথে ঝগড়া করে আর বলে, তুমি কেন এরকম করলে, এখন আমাদের কতগুলো টাকা কিস্তিতে দিতে হবে, আর এতে কতই না পরিশ্রম হবে। হান বলে, চিন্তা করো না, সব টাকা আমি পরিশোধ করব, তাছাড়া ডিসকাউন্টে নিয়েছি। সুতার কেয়ার পেয়ে তো অনেক বেশি হ্যাপি ছিল। ও ভাবছিল, সে আমাকে এত কেয়ার করলে আমি তো এখান থেকে যেতেই চাইবো না, তাছাড়া এত ভালোবাসাও আমি হজম করতে পারবো না। শো জিজ্ঞেস করে, তুমি কত টাকা খরচ করেছো। ও বলে, 3,000। শো বলে, এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো। হান বলে, আমি আমার বসের কাছ থেকে ধার নিয়েছি। শো বলে, তাহলে আমাদেরকে বুঝে এখন খরচ করতে হবে, আর দুজনে দুজনের বেতন মিলিয়ে হিসাব করে কিভাবে তারা ঋণ পরিশোধ করবে। এরকম ভাবেই হতো হানের বুকেই ঘুমিয়ে পড়ে। হানের কাছে আবার এসব কিছু অনেক ভালোই লাগছিল। অন্যদিকে সুতো অনেক ভালোই বিক্রি করছিল। তাই ওর জেলাস কলিগ ওর কাছে আসে আর বলে, তোমার কাছে অনেক ট্রিক আছে। সু বলে, তোমার কাছ থেকে অনেক গন্ধ আসছে।
তারপরে সিনে ও তো হানের সাথে একটা ক্লায়েন্টের কাছে যাচ্ছিল, তখনই সামনে একটা গাড়ি চলে আসে। ড্যান নামের এই ছেলেটা সুকে বলছিল, তুমি স্কুটিতে কি করছো, তোমার জায়গা এই গাড়িতে, কারণ তুমি অনেক বেশি সুন্দরী। কিন্তু ও তো সেখানে হানকে অনেক জোরে হাঁক করে। ড্যান বলে, আমার প্রয়োজন হলে তুমি নিশ্চয়ই আমার কাছে এসো, আর চলে যায়। সু রেগে হানকে বলে, মনে হচ্ছে এই ছেলেটা একদমই বড়লোক না, নাটক করছে। হান বলে, তুমি এই কারণে তার কাছে যেতে চাচ্ছিলে না, কারণ তোমার মনে হয়েছে সে ড্রামা করছে। ও বলে, না, এরকম কিছুই না। সু ভাবে এটাই সুযোগ ওর সাথে ব্রেকআপ করে ফেলি। সু বলে, ঠিক আছে, তোমার যদি এরকমই মনে হয় তাহলে আমরা ব্রেকআপ করে ফেলি। হান বলে, সে ছেলে আসলে কে যার সাথে তোমার চক্কর চলছে? সে কি অনেক বেশি ধনী? সু ভাবে, সে যদি এরকম ভাবে তাহলে আমার কি বা যায় আসে, আর বলে, হ্যাঁ, সে ধনী, অনেক হ্যান্ডসাম, আর তোমার থেকেও ভালো, তাই আমরা ব্রেকআপ করে ফেলি। এ কথা বলার পর তো ও চলে যায়। সু একটা জায়গায় আসে আর ভাবছিল, আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলেছি, এখন আমি কি করব। অন্যদিকে হান কিন্তু ওর পিছু করছিল, আরও দেখতে পায় ওর সাথে কোনো ছেলে নেই। হান বুঝতে পারে ওর সাথে কোনো ছেলের চক্কর চলছে না, ও তাকে ভুল বুঝেছে। হান সেখানে ওর সামনে আসে আর ওকে বলে, আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে ভুল বুঝেছি। সু অবাক হয়ে যায়, কিন্তু হান তো নিচে বসে পড়ে আর বলে, তুমি অনেক ডিফারেন্ট হয়ে গেছো, তাই আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। আর আমি তোমাকে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, তুমি যদি আমার থেকেও বেটার চয়েস পেয়ে যাও সবার আগে আমাকে জানাবে। তুমি আমাকে চিট করো না, আর আমাকে ধোকায়ও রেখো না। আমি মিথ্যা একদম ঘৃণা করি। আর তুমি যখনই ব্রেকআপের কথা বলো আমার অনেক বেশি কষ্ট হয়, আমার নিজেকে নিজে মনে হয়। সুতার কথা শোনার পর তো ইমোশনাল হয়ে যায়। হান বলে, আমি জানি আমাকে ছাড়া তুমিও সার্ভাইভ করতে পারবে না, তাছাড়া তুমি আমার জন্য অনেক করেছো, আমি তোমাকে ফেভার করতে চাই, আর তুমি যদি সত্যি ব্রেকআপ করতে চাও আমাকে জানাইও। সু ভাবে সে আসলে অনেক ভালো একটা মানুষ, তাই তো আসল সুতার সাথে ব্রেকআপ করতেই চাইনি। তাছাড়া সে তো আমার মন জিতেই ফেলেছে, কিন্তু আমি তো ফেক। অন্যদিকে সু সে ক্লায়েন্টের কাছে যায় এবং হানের নজর ড্যান নামের সে ছেলেটার উপরে যায়। ড্যান নামের সে ছেলেটাকে তার জিয়ে বলছিল, আমার তো মনে হচ্ছে তুমি নকল ধনী সেজে আছো। সেখানে ড্যান বলে, হ্যাঁ, সে গাড়ি আসলেই আমার, আর তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হান সেখানে ওকে অনেক বেশি মারে আর বলে, আমি তোমার সত্য জানতে পেরে গেছি, তুমি ধনী হওয়ার ড্রামা করো। ড্যান বলে, তুমি হয়তো জানো না আমার বাবা কে। মেয়েটা বলে সে মিথ্যা বলছে। ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। অন্যদিকে শুধু ক্লায়েন্টের সাথে কথা বলে বাইরে আসে আর ভাবছিল হান কোথায় গেল। তখনই হসপিটাল থেকে ওর কাছে কল আসে। অন্যদিকে ড্যান তার বন্ধুকে হানের পিকচার পাঠায়। ওর বন্ধু বলে, আমি ওনাকে চিনি, সে তো জোহান গ্রুপের সিইও, সে তোমার সাথে ফাইট করেছে। ড্যান এসব জানার পর তো প্যারেশান হয়ে যায় আর ভাবছিল সে এত ছোট্ট গ্রামে কি করছে। ড্যান ভাবে আজকালকার সিইও তো গরিব সেজে থাকে নিজের জিএফের সাথে শান্তি মতো থাকার জন্য। অন্যদিকে সে হসপিটালে আসে এবং হানের যে মেডিকেল খরচ সব পে করে দেয়। সেখানে হান ওকে সরি বলছিল। সু বলে, সরি বলতে হবে না, সেখানে সেই ছেলেরই ভুল ছিল। সে মেয়েদেরকে এরকমভাবে ধোকা দিচ্ছে, সে মার খাওয়াই ডিজার্ভ করে। ও তো রেগে মেগে সেখানে ড্যানের কাছে যায়। ড্যান তো কোনো রকমভাবে পালাতে চাচ্ছিল, কারণ ও তো হানের পরিচয় জেনে গেছে। কিন্তু শুধু সেখানে অনেক জোরে তার হাত ধরে ওকে মারছিল আর বলছিল, তোমার এত সাহস, আমার বিয়েকে কষ্ট দিয়েছ। তখনই ডাক্তার আসে। ড্যান তো সেখানে হানের কাছে যায়, হানকে সরি বলে আর বলছিল, আমি তোমার আসল পরিচয় জানতে পেরে গেছি। সু এসব শোনার পর জলদি ওর কাছে আসে আর ওকে বলছিল, চুপ থাকো, আমার বিয়েকে ডিস্টার্ব করবে না। হান তো অবাক হয়ে যায়, সে কেন ওকে কিছুই বলতে দিচ্ছে না। সু কোনো রকম ভাবে হানকে ডক্টরের কাছে পাঠায় আর তার সাথে কথা বলে। ড্যান সুকে বলে, আমি তো শুধুমাত্র ওনাকেই বলছিলাম, আমি তার পরিচয় জানতে পেরে গেছি, আর সে গরিব সেজে এখানে থাকছে। সু বলে, তুমি যখন জানো সে তার পরিচয় লুকাচ্ছে, তার সামনে তোমার এসব বলা উচিত হয়নি। তাছাড়া সে এরকম ভাবে জীবনটাকে উপভোগ করছে। তাছাড়া তুমি যখন আমাদের ডিস্টার্ব করেছো, এখন আমাদের কম্পেনসেশন দাও। ড্যান ওকে কিছু টাকা ট্রান্সফার করে। তখনই হানা শেহার বলে, তুমি এখানে কি করছো? ড্যান তো পালিয়ে যায়। সু বলে, সে আমাদেরকে সরি করার জন্য কম্পেনসেশন করেছে, তাই সে আমাকে পে করেছে। তারপরে সিনে সু অনেক অসুস্থ ছিল। হান নিজের হাতে ওকে ওষুধ খাওয়াচ্ছিল আর তার যত্ন করছিল। হান বলে, আমি কালকে ছুটি নিব তোমার খেয়াল রাখার জন্য। সেখানে সু ইমোশনাল হয়ে যায়, কারণ আসল জীবনে তার কেয়ার করার জন্য কেউ ছিল না। সে ভাবে আসল জীবনে সে কত একা ছিল, অনেক বেশি ফিভার থাকার সত্ত্বেও কেউ তার পাশে আসেনি, কেউ তার খেয়াল রাখেনি।
কিন্তু এখন ওর কাছে হান আছে, ও তো ইমোশনাল হয়ে যায়। হান বলে, তুমি কেন কান্না করছো? সু বলে, আমি কান্না করছি না, এই ওষুধটা অনেক বেশি আজব। হান বলে, তুমি শুয়ে থাকো, আমি তোমার যত্ন করছি। তারপর দেখা যায় ও সারা রাত ধরে ওর কেয়ার করে। সেখানে হান অবাক হয়ে ওকে দেখছিল আর ভাবছিল আমি কেন তার প্রতি এত বেশি অ্যাট্রাক্টেড হই। আর সুকে সেখানে টাচ করে। সকালে সু অনেকটাই ঠিক হয়ে গিয়েছিল। ও ভাবছিল সে আমার কত কেয়ার করছে। আর ও গোসলখানায় গিয়ে দেখতে পায় হান তার সব জামা কাপড় ধুচ্ছিল, তার আন্ডার গার্মেন্টসও। সু ভাবে এত বড়লোক একজন সিইও কিভাবে আন্ডার গার্মেন্টস ধুতে পারে। ওর যদি সব মনে পড়ে যায় আমার তো খবর আছে। সু জলদি করে হানের কাছে যায় আর বলে, তোমার এসব করতে হবে না। ও বলে, তুমি পানি ধরো না, তোমার ঠান্ডা লেগে যাবে। তোমাকে এমনিতেও অসুস্থ মনে হচ্ছে, আরো বেশি অসুস্থ হয়ে যাবে। তাই তুমি রেস্ট করো, এসব কাজ আমি করে নিব। ও তো অবাক হয়ে ওকেই দেখছিল। সু বলে, তুমি আমার অনেক বেশি খেয়াল রাখছো। ও বলে, তুমি কি ভুলে গেছো তুমি আমার জিএফ হও? সু তো সেখানে অনেক বেশি লজ্জায় পড়ে যায় আর মনে মনে ভাবছিল এত বেশি রুড সিইও এত বেশি ভালো মনের হতে পারে, কেউ ভাবতেও পারে না। আর সেখানে সুয়ের তো অনেক বেশি হাসি পাচ্ছিল, কারণ সে কত বড় একজন রুড সিইও আর সে এখন বাড়ির সব কাজকর্ম করছে। ও তো সেখানে কাপড়ের একটা ফেনা ওর নাকে লাগিয়ে দেয় আর বলে, তোমাকে একেবারে আকাশে থাকা মেঘের মতো মনে হচ্ছে, কিন্তু অনেক বেশি কিউটও লাগছে। আর ও সেখানে বাবলস ছিল, এসব হানের অনেক ভালো লাগে। অন্যদিকে হানকে তার কোম্পানির বস বলছিল জার্মান থেকে কিছু চিঠি আসবে, তার উত্তর দিতে হবে। তাই জলদি করে সেগুলো ট্রান্সলেট করার ব্যবস্থা করো। কিন্তু সবাইকে অবাক করে হান তো সব কিছু ট্রান্সলেট করে আবারও পাঠিয়ে দেয় জার্মানি। বস অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি ভাষা জানো? হানও বুঝতে পারছিল না ও এত কিছু কিভাবে জানে। বস বলে, সামনে একটা এক্সিবিশন হবে আর সেখানে ফরেন অনেক লোকের আসবে, আমি চাই তুমি সেখানে জার্মান ভাষায় কথা বলো, এতে জার্মান লোকদের সাথে কমিউনিকেশন করতে আমার সমস্যা হবে না। হান বলে, আমি রাতে কাজ করতে পারবো না, কারণ আমার জিএফকে আমার রাতে পিক করতে হয়। বস বলে, আমি আজকাল নোটিস করছি তোমার জিএফ তোমার উপর নজর রাখছে না। আগে তো সে বারবার কল করতো আর তুমি তার কারণে কাজে ফোকাস করতে পারতে না। কিন্তু এটাই তোমার জন্য ভালো একটা সুযোগ, সে তোমাকে ডিস্টার্ব করছে না। তাই তুমি ভালোভাবে কাজেও ফোকাস করতে পারছো আর আমাদের কোম্পানিতেও লাভ হচ্ছে। আর হতে পারে তোমার ইনকাম ভালো হয়ে গেছে, তাই সে তোমার সাথে ভালো ব্যবহার করছে। সেখানে হানও কনফিউশনে ছিল আর সুকে বলে, রাতে আমার অনেক গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই হতে পারে রাতে আমি তোমাকে পিক করতে আসতে পারবো না। যদিও আমি বসকে না করে দিয়েছি, কিন্তু সে আমাকে বারবার ইনসিস্ট করছে। কিন্তু আমি যদি এক্সিবিশন করি তাহলে আমি হাই প্রাইস পেতে পারি। সু বলে, এটা তোমার জন্য বেটার অপরচুনিটি, তোমার সেখানে যাওয়া উচিত। হান বলে, আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাই। একথা শোনার পর তো সু ভয় পেয়ে যায়, কারণ ব্যবসায়ের দিক দিয়ে হানের অনেক নাম ডাক ছিল, কেউ যদি ওকে চিনতে পেরে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। তাইও হানকে বলছিল সেখানে অনেক বেশি লস হয় আর লস আমরা অ্যাফোর্ড করতে পারবো না, আমাদের শুধুমাত্র জবেই ফোকাস করা উচিত। হান বলে, আজকে আমাকে ডেলিভারি করতে হবে, তাই আমি একটু লেট হয়ে যাব। অন্যদিকে শোকে দেখানো হয় যে রিলস দেখছিল। সেখানে রিলসে বারবার আসছিল কিভাবে ধনী ছেলেদেরকে পটাতে হবে, বন্ধুত্ব করতে হবে আর বিয়ে করতে হবে। সুয়ের এসব দেখে রাগ হচ্ছিল, আরও ভাবছিল আসল শো কতই না খারাপ ছিল এসব ভিডিও দেখতো। তখনই হান আসে এবং ভিডিওর সব কথাগুলো শুনে ফেলে। হানের তো খারাপ লাগছিল, ও ভাবছিল সে আমাকে গরিব মনে করে। শো বুঝতে পারে সে হয়তো ভুল ভাবছে, তাই ও রিলস বন্ধ করার চেষ্টা করে, কিন্তু বন্ধই হচ্ছিল না। সেখানে গরিব ব্যক্তির ব্যাপারে খারাপ খারাপ কথা বলা হচ্ছিল। হান তার পছন্দের ড্রিঙ্ক ওকে দেয় আর চলে যায়। শো ভাবছিল সে নিশ্চয়ই ভুল ভাবছে, ও কোনোরকমভাবে ড্রিঙ্ক করে আর ওকে ধন্যবাদ বলে। হান বলে, আমি আজকে সোফায় ঘুমাবো। ও বলে না। ও সেখানে হানকে বোঝাচ্ছিল, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না, আমি পোর মানুষদেরকে একদমই ঘৃণা করি না, আমি তোমাকে অপছন্দ করি না। হান বলে, তোমার আমাকে এক্সপ্লেন করতে হবে না, আমি নোটিস করছি তুমি আমাকে নিজেকে টাচও করতে দিচ্ছ না, এর মানে হচ্ছে তুমি আমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাও না। শো ভাবে আমার ওকে দেখাতে হবে আমি ওর সাথে কমফোর্টেবল। শো বলে, তোমার সোফায় শুতে হবে না, তুমি আমার সাথে বেড শেয়ার করতে পারো। তুমি দিন রাত শুধু কাজই করো, তাই তোমার ভালো রেস্টের জন্য বিছানায় ঘুমানো উচিত। হান বলে, কিন্তু তুমি তো আনকমফোর্টেবল হয়ে যাবে। ও বলে, তুমি আমার হাত অনেক জোরে ধরেছ, তাই ব্যথা লাগছে। ও তার হাত ছাড়ে। শো বলে, আমি তোমার জিএফ হই, একসাথে বিছানা শেয়ার করা একদম নর্মাল বিষয়। তারপর রাতে শো ড্রামা দেখছিল আর হানও সেটা দেখে। আরও শুকে বলে, এই মেয়েটাকে কেন জানি চেনা চেনা মনে হচ্ছে। শো তো প্যারেশান হয়ে যায়, আরও ভাবছিল আমি তো ভুলেই গেছিলাম এটা তার জিএফ এর বেস্ট ফ্রেন্ড হয়।
ও তো বাহানা বানায় আর বলে আমার না অনেক বেশি ঘুম পাচ্ছে। আরও জলদি করে তার ফোন তো পিলোর নিচে রেখে শুয়ে পড়ে। কিন্তু হান তো এখনো কনফিউশনে ছিল, ওর মনে হচ্ছিল এই মেয়েকেও কোথাও দেখেছে, তাই সে ফোন নিয়ে ও আবার দেখতে শুরু করে। তারপর সকালে যখন ওরা খাবার খাচ্ছিল সে নোটিস করে সে অনেক চুপচাপ, তাই সে ভয় পাচ্ছিল সে আবার কিছু জানতে পেরে যায়নি তো। তখনই ওর কাছে একজন ক্লায়েন্টের কল আসে আর রোহানকে বাহানা বানিয়ে চলে যায়। আমরা জানতে পারি সে আসলে ড্যান ছিল। ড্যান বলে এই গাড়িটা আমি রেন্টে নিয়েছি, তুমি চাইলে চালাতে পারো। আরও ভয়ে ভয়ে সেখানে ওকে জিজ্ঞেস করে মিস্টার হানকে এখনও আমার প্রতি রেগে আছে? সো বলে হ্যাঁ সে তো ঠিকই আছে, কিন্তু তুমি ওর সামনে যেও না। আরও হানের নাম নিয়ে ওর কাছ থেকে ফায়দা উঠাচ্ছিল। ড্যান সেখানে সুকে জিজ্ঞেস করে হানার কতদিন এরকম ভাবে জীবনযাপন করতে চায়। সো বলে সে পুরো 1 বছর এরকম ভাবেই থাকতে চায়। তারপর ও তো সেখানে গাড়িতে ওঠে আর ভাবছিল এখন এই গাড়ি তো আমি বাড়িতে নিতেই পারবো না, একা একাই চালাতে হবে। আমি শুধু চাই অনেকগুলো টাকা ইনকাম করতে, আমি হানের থেকেও বেশি টাকা ইনকাম করতে চাই, যাতে ওর সব মনে পড়ে গেলেও ও আমাকে কিছু করতে না পারে। তারপর গাড়িতে মজা করার পর ও যখন বাড়িতে আসে দেখতে পায় পাইপ তো লিক হচ্ছে। ও সেখানে বাড়ির মালিককে কল করে কিন্তু কোনো লাভই হয় না। তাই ও হানকে বলে পানি লিক হচ্ছে, এখন আমি কি করব? হান বলে তুমি চিন্তা করো না, আমি এখনই আসছি। সেখানে বস আসে, ও বলে আমার বাড়িতে যেতে হবে। সেখানে বসও তাকে হ্যাঁ বলে। কিন্তু হানের যাওয়ার পর বস তো আবার অবাক, আমি কেন সব সময় তার সাথে বসের মতো ব্যবহার করে ফেলি। অন্যদিকে সে অনেক চেষ্টা করার পরও কিছু করতে পারে না। সেখানে হান পৌঁছায় এবং সব কিছু সলভ করতে শুরু করে। সে অবাক হয়ে তো হানকেই দেখছিল, কারণ ওকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। সে হানকে বলে আমি কখনোই তোমাকে হাসতে দেখিনি। হান বলে আমাদের জীবনে হাসার জন্য আছেটাই বা কি। সে বলে দেখবে তোমার ফিউচার একদিন অনেক বেশি ভালো হবে। আর আমাদের যেরকমই অবস্থা হোক আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই আর হ্যাপি থাকতে চাই। এ কথা শোনার পর তো হান আর ফোকাস করতে পারে না, এ কারণে পানি অনেক বেশি বের হতে শুরু করে। ও সেখানে শুয়ের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড হয় আর ওকে কিস করে ফেলে। সেখানে শো নিজেকে কন্ট্রোল করতে পারে না, দুজনের কিসিং শুরু হয়ে যায়। বাইরে থেকে কেউ বলে মনে হচ্ছে পানি লিক হচ্ছে। তারপর দুজনে আবারও কাজে লেগে পড়ে। শো তারপর হানকে বলছিল তুমি যে এক্সিবিশনের কথা বলছিলে সে এক্সিবিশন কি অনেক বেশি বড়? হান বলে না বেশি একটা বড় না, কিন্তু ফরেন কান্ট্রির কয়জন লোক আসবে। শো টেনশনে পড়ে যায় যদি কেউ আবার তাকে চিনে ফেলে। হান বলে তুমি কেন জিজ্ঞেস করছো? ও বলে আমার কেন জানি মনে হচ্ছে আমিও তোমার সাথে যাব। আর ও সেখানে অনেক বেশি জেদ করছিল, তাই ও সেখানে রাজি হয়ে যায়। তারপরে ছেলেটারা সে হোটেলে চলে আসে। সেখানে হানুকে একটা ডগি দেয় আর বলে আমরা এই ডগিকে আমাদের বাচ্চা বানিয়ে নেই। আর দুজনেই সেখানে ভাবতে শুরু করে তারা এটার নাম কি রাখবে। আর দুজনে ওর নাম র্যাঙ্ক চুজ করে। সো তারপর গোসল করতে চায়, যেখানে হান তার অনেক বেশি কাছে চলে আসে। কিন্তু আমরা জানতে পারি এসব কিছু তার স্বপ্ন। হান ওকে ডাকে আর বলে কার চলে এসেছে, আমাদের এক্সিবিশনে যেতে হবে। ও ভাবছিল আমি সব কি স্বপ্ন দেখলাম। তারপরে সিনে দেখা যায় তারা এক্সিবিশনে চলে আসে, কিন্তু ওদের স্টোরি কেউই আসছিল না। সো ভাবে কেন কেউ এখানে আসছে না। ও বলে জামা কাপড়ের ডিজাইন আমাদের চেঞ্জ করতে হবে, এসব ডিজাইন অনেক বেশি পুরানো হয়ে গেছে, তাই আমাদের ডিজাইন চেঞ্জ করতে হবে। সেখানে ডিজাইনার ওকে কথা শোনায় এগুলো আমার ডিজাইন। সো বলে আমি এগুলোকে টাচ আপ করবো। ও সেখানে সে ড্রেসগুলোকে অন্যরকম ভাবে প্রেজেন্ট করে। সবার কাছে এরকম স্টাইল অনেক বেশি ভালো লাগে। সেখানে একজন আসে এবং ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলতে শুরু করে, এগুলো অনেক ডিসেন্ট মনে হচ্ছে। সেখানে হান তার সাথে সে ল্যাঙ্গুয়েজে কথা বলতে শুরু করে আর সে জামা কাপড়ের ডিটেলস সবাইকে জানাতে শুরু করে। তখন আস্তে আস্তে অনেকগুলো ক্লায়েন্ট সেখানে আসে। তখনই হানের বসের রাইভাল সেখানে চলে আসে আর সে ক্লায়েন্টকে বলছিল আপনি আমাদের জামা ট্রাই করুন। দুজনের মধ্যে সেখানে ঝগড়া লেগে যায়। তখনই সে এক্সিবিশনের ওনার চলে আসে আর বকতে শুরু করে এখানে ফরেন অনেক লোক আসবে, তোমরা এসব কি করছো? তখনই ওনার নজর হানের উপরে যায়। সে বলে মিস্টার হান আপনি এখানে কি করছেন? সু ভয় পেয়ে যায় আর ভাবে এবার তুমি ফাঁস হয়ে যাবো। হান বলে আমি তো শুধুমাত্র একজন সেলস পারসন, আপনি মনে হচ্ছে আমাকে অন্য কেউ ভেবেছেন। তখনই শোকে ধরে আর বলে ঠিকই, তোমাকে কোনো প্রেসিডেন্ট থেকে কম তো মনেই হচ্ছে না। আরও সেখানে ডাইরেক্টরকে ইশারা করতে শুরু করে। তখনই ডাইরেক্টরের অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে আজকাল কয়েকজন বড় সিইও নর্মাল জীবনকে এনজয় করতে চায়, তারা চায় না তাদেরকে প্যারেশান করা হোক। সে ওনার বুঝতে পারে আর সেও ড্রামা করছিল, সে তাকে ভুল কেউ ভেবেছে। আর সে এক্সিবিশনের ওনার বলে তার কাজ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর সে এক্সিবিশনের ওনার তার সেক্রেটারিকে বলে বাকি সবাইকে বলো সবাই যাতে সেখানে গিয়ে ডিজাইন চেক করে। তারপর দেখা যায় এক্সিবিশনে ওদের শপের মধ্যে সব ভিড় লেগে যায়।
তারপর দেখা যায় কাজ শেষে ওরা বাড়িতে ফিরে আসে। ওরা তো রিং নামের এই কুকুরটাকে পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল। সো বলে এটা আমাদের বাড়ি, এখন থেকে তুমি এখানেই থাকবে। তখনই সু সেখানে একটা ইঁদুর দেখতে পায়। ও তো ভয় পেয়ে সেখানে হানকে গিয়ে জড়িয়ে ধরে। সো হানকে বলে সেখানে অনেক বড় একটা ইঁদুর আছে, তুমি গিয়ে সেটাকে মেরে ফেলো। কিন্তু হান সেখানে একদমই নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর ওকে সেখানেই কিস করতে শুরু করে। এরকম ভাবেই ওকে বিছানায় শুইয়ে দেয়। দুজনের রোমান্স তো সেখানে শুরু হয়ে যায়, কিন্তু হান আর কিছু করতে যাবে তার আগেই সু ওকে সরায়। হান বলে তুমি কেন এখনো আমাকে টাচ করতে দিচ্ছ না? তুমি কি ভাবছো তুমি গর্ভবতী হয়ে যাবে? এরকম কিছুই হবে না। সু বলে আমার পিরিয়ড হয়েছে। তারপর থেকে দেখা যায় ও তার অনেক বেশি কেয়ার করছিল। সু বলে তুমি কেন আমাকে ওষুধ দিচ্ছ? তোমার তো আমাকে স্যুপ দেওয়া উচিত। ও বলে স্যুপের উপকরণ এখানে নেই, কিন্তু আমি জানি তোমার নিশ্চয়ই অনেক বেশি পেট ব্যথা করেছে, তাই আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। সু বলে তুমি কি এসব ব্যাপারে ইনফরমেশন নিয়েছ? হান বলে আমি তোমার জন্য স্যুপ বানাতে পারবো না, কিন্তু আমি যা পারবো তা তোমার জন্য করার চেষ্টা করেছি, যাতে অল্প হলেও আমি তোমাকে কমফোর্ট করতে পারি। তোমার আমার সাথে থেকে এমনিতেই অনেক সাফার করতে হয়েছে। সুয়ের এই কথাটা ভালো লাগে না। তারপরে দেখা যায় দুজনেই সেলিব্রেশন করেছিল, কারণ হান প্রমোশন পেয়েছে, তাই এখন আর ওর ডেলিভারির জব করতে হবে না। হান বলে আমার তো এই কারণে অনেক বেশি ভালো লাগছে, কারণ বাড়িতে এখন আমি তোমার সাথেই সময় কাটাতে পারবো। সু বলে এখন আমারও কঠোর পরিশ্রম করতে হবে আর টাকা বাঁচাতে হবে। হান বলে তুমি তো এই ব্যাপারে কখনো কিছু বলনি। ও বলে টাকা দিয়েই আমাদের জীবন ভালো করা যাবে, আর আমরা কমফোর্টেবল ভাবে আমাদের জীবনযাপন করতে পারবো। তাছাড়া যখন আমি অসুস্থ ছিলাম তুমি আমার উপরে অনেক টাকা খরচ করেছো, তাই আমিও তোমার জন্য কিছু করতে চাই, না হলে তোমার তো আরো বেশি হার্ডওয়ার্ক করতে হবে। হান বলে সেটা আমার দায়িত্ব ছিল, কারণ তুমি আমার জিএফ। সেখানে দেখা যায় ওর কাছে কারো কল আসে, কিন্তু ও কল রিসিভ করে না। সেখানে হান আসে আর ওকে জিজ্ঞেস করে কে কল করেছে। ও বাহানা বানায়। সেখানে হান ওকে কিস করতে চাচ্ছিল, কিন্তু ও দিচ্ছিল না। হান বলে এখন কি আমি তোমাকে কিসও করতে পারবো না? তখন সে ঘাবড়ে যায় আর ওকে কিস করে। আর ও হানকে বলে এটা কি যথেষ্ট? তারপর দেখা যায় শুধু লুকিয়ে লুকিয়ে ডক্টর লুয়ের সাথে দেখা করতে আসে। শু ডাক্তারকে দেখে আর ভাবছিল এ ডক্টর লু আসল শুয়ের অনেক ভালো বন্ধু ছিল। আর আসল শু যখন হানকে অ্যাক্সিডেন্ট করেছিল তখনই ডাক্তারই ওকে সাহায্য করেছিল ওর পরিচয় লুকাতে। আর বর্তমানে কোনো কাজের জন্য সে গ্রামে এসেছিল। শু বলে তোমার এখানে আসা উচিত হয়নি। ডক্টর বলে আমি হানের সাথে দেখা করব আর দেখব সে রিকভার হয়েছে কিনা, যাতে পরে তোমার সমস্যায় পড়তে না হয়। শু বলে তুমি পরে আমাকে এরকমভাবে কল করো না, হান দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। আর আমার যদি কোনো সমস্যা হয় আমি নিশ্চয়ই তোমার সাথে কন্ট্রাক্ট করব। এসব বলে ও যখন চলে যাবে তখনই ওর সামনে হান আসে। শু বলে তুমি আজকে কাজে যাওনি? হান বলে আমি ছুটি নিয়েছিলাম, কিন্তু এটা কে? শু বাহানা বানায় আর বলে সে আমার ক্লাসমেট ছিল, আর সে আমার অনেক বড় একজন সিনিয়র, তাই ওনার সাথে আমি দেখা করলাম। ডক্টর লু হাত বাড়ায়, কিন্তু আমাদের হিরো হাত মিলাচ্ছিল না, ওর এখনও সন্দেহ হয়েছিল। ডক্টর লু বলে আমি এই ভিলেজে কাজের জন্য এসেছিলাম আর দেখলাম সু এখানেই আছে, তাই ওর সাথে দেখা করলাম। সে আমার বোনের মতো, তাই তুমি ভুল কিছু ভেবো না। হান বলে ও আচ্ছা বোনের মতো, কিন্তু সে কখনোই তোমার ব্যাপারে কিছু বলেনি। তোমরা কি একে অপরের সাথে যোগাযোগে থাকো? শো বলে আমার অনেক কাজ আছে, আমার যেতে হবে। ডাক্তার লো সেখানে চলে যায়। তারপরে সিনে হান ওর কাছে আসে। শো হানকে বলে তুমি কি আবারও আমাকে সন্দেহ করছো? তোমার মনে হচ্ছে আমার অন্য কোনো বিয়ে আছে? আমি তোমাকে আগেই বলে রাখছি সে আমার সিনিয়র হয়, আর আমি কখনোই তার ব্যাপারে এসব কিছু ভাবিনি। তাছাড়া তুমি কত হ্যান্ডসাম। হান বলে তুমি যদি আমার থেকেও হ্যান্ডসাম কাউকে পেয়ে যাও তুমি কি তাকে চুজ করবে? শো বলে এরকম কিছু না, তোমাকে কেউ কম্পেয়ারই করতে পারবে না। ও বুঝতে পারে হান এখনো জেলাস, তাই ওকে কিস করতে শুরু করে। শো বলে তুমি জেলাস হচ্ছ? হান বলে না আমি জেলাস হচ্ছি না। শো বলে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে, আর তুমি কত রেগে আছো আর আমাকে হাগও করছো না। তখন ও তাকে হাগ করে। শো বলে তুমি কেন সেই সবে গিয়েছিলে? হান বলে আমি ডগকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। শো বলে মিথ্যা বলো না, তুমি আমার পিছু করছিলে তাই না? এর মানে তুমি আমার পিছু করছিলে? আমার তো তোমার ওপর রাগ দেখানো উচিত। যাই হোক আমি তোমাকে এবারের জন্য ক্ষমা করলাম। সেখানে হান বলে তুমি আমাকে ভুল ভাবছো, আমি তোমার পিছু এই কারণে করেছিলাম কারণ আমি মুভি দেখার জন্য 2টা টিকিট কিনেছি। শো বলে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করলাম, আমরা দুজনে একসাথে ফিল্ম দেখতে যাব। কিন্তু যখনই টিকিট দেখতে পায় অনেক বেশি প্যারেশান হয়ে যায়, কারণ সেটা আর কেউ নয় হানের জিএফ এর বেস্ট ফ্রেন্ডের মুভি ছিল। ও
ও তো সেখানে জলদি করে তার ডক্টর বন্ধুকে কল করে আর বলে, আমি তো শুনেছি সেই মুভিতে তার আসল জিএফ এর বেস্ট ফ্রেন্ড কাজ করছে। আমার তো ভয় লাগছে, সিসিকে দেখার পর তার আবার সব মনে না পড়ে যায়, তাই তোমার আমাকে সাহায্য করতে হবে। পেছনে হান আসে, ও হানকে বাহানা বানায় আর কোনো রকম ভাবে ওকে স্যুট দিয়ে বলে এটা পরো। তারপর শো ভাবছিল আসল শো কিভাবে এত বেশি মিথ্যা বলতো। আমি তো এসব কিছু হ্যান্ডেল করতেই পারছি না। তখনই দেখা যায় হান স্যুট পরে বাইরে চলে আসে। আমাদের নায়িকা তো অবাক হয়ে ওকে দেখছিল। শো বলে, আমি তো আগে পড়েছিলাম, কিন্তু এখন দেখেও নিলাম স্যুটে তোমাকে কত ভালো লাগছে। আমাদের কোম্পানিরও অনেকে স্যুট পরে আসে, সবাইকে অনেক ভালো লাগে দেখতে। সেখানে হান ওর হাত ধরে আর বলে, তুমি কি তোমার কোম্পানির লোকদেরকেও এরকম ভাবে নোটিস করো? শো বলে, আরে আমার কথার মানে এরকম ছিল না, আমি বলছিলাম তোমার শেপ কত ভালো লাগছে। তুমি কি রাতে স্যুট পরে শুতে পারো, আমি যাতে তোমাকে দেখতে পারি। অন্যদিকে দেখা যায় তারা মুভি দেখতে পৌঁছে যায়। সেখানে নায়িকা আসবে তার আগেই নায়িকার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে সে আসলে লেট হয়ে গেছে, তাই এখন সবার সাথে দেখা করতে পারবে না। ডাক্তার সুকে বলে, এই সব কিছু আমি করেছি। দেখা যায় ও তো সেখানে হিরোইনকে লক করে দিয়েছিল। তারপর দেখা যায় হান এবং সুতো ফিরে যায়। পরের সিনে শুয়ের কাছে শিশি আসে, মানে হানের গার্লফ্রেন্ডের বান্ধবী। সে আসার পর সুকে বলে, আমি তোমার আসল পরিচয় জানি। তুমি কি জানো তার একজন ফিয়ন্সে আছে, তারপরেও তুমি তার সাথে আছো? শিশি বলে, আমি জানতে পেরে গেছি ওর মেমোরি লস হয়ে গেছে, আরও বেঁচে আছে। তোমার কি ভয় লাগছে না যদি এ ব্যাপারে কেউ জানতে পেরে যায়? তাহলে তোমার জেল হয়ে যাবে। শো বলে, আমি ভুল কিছুই করিনি, তাছাড়া আমি নিজেও কনফিউশনে আছি, তুমি আমাকে রাস্তা দেখাতে পারো। সিসি বলে, তুমি আমাকে এটা কনফার্ম করো, তুমি কি তার সাথে শুয়েছ? আর হান কি তোমাকে পছন্দ করে? শো বলে, এই ব্যাপারটা কি এত বেশি গুরুত্বপূর্ণ? সিজি বলে, হ্যাঁ গুরুত্বপূর্ণ, কারণ তার ফিয়ন্সে ভাবছে সে তাকে চিট করেছে, আর হান এখন তোমার সাথে আছে। তাছাড়া তোমার কি একদমই ভয় লাগছে না হানের মেমোরি যখন ফিরে আসবে সে তোমার ব্যাপারে কি ভাববে? তুমি আর হান একদমই এক দুনিয়ার না, সে কখনোই তোমাকে চুজ করবে না, সে তার ফিয়ন্সেকেই চুজ করবে। তাই তুমি তাকে ছেড়ে দাও, এটাই ভালো হবে। শো বলে, আর যদি না ছাড়ি? সিসি বলে, তুমি যদি ওকে ছেড়ে দাও আমি তোমাকে 5 লাখ টাকা দিব। শো বলে, 5 লাখ অনেক বেশি কম, আমার তো 5 মিলিয়ন টাকা লাগবে। সিসি বলে, তুমি একটু বেশি ডিমান্ড করছো, আমি ওর মা না, আমি আমার বান্ধবীকে সাহায্য করতে চাই। তখন ও বলে, আমি এ ব্যাপারে ভাববো। সিসি ওকে ওয়ার্নিং দেয় আর বলে, তুমি হানকে একদমই চিনো না, সে একদম অন্য দুনিয়া থেকে বিলং করে। তাছাড়া তার অনেক শত্রু আছে আর সব জায়গায় এখন ছড়িয়ে পড়ছে ও জীবিত আছে, তাই এখন সবাই ওকে খুঁজে মারতে চাইবে, কারণ তার পজিশন তারা নিতে চায়। তারপরে সিনে শো যখন ওর সাথে যাচ্ছিল এসব ব্যাপারই ভাবছিল, তখনই সামনে গুন্ডারা চলে আসে। সেখানে সে গুন্ডারা যখনই ওদের উপর অ্যাটাক করবে হান সবাইকে অনেক বেশি মারতে শুরু করে এবং সবাইকে শিক্ষা দিয়ে ফেলে। হান সেখানে গুন্ডাকে জিজ্ঞেস করে, তোমাকে সব কিছু কে করতে বলেছে? গুন্ডা বলে, একটা মেয়ে বলেছে, সে দেখতে চায় তুমি এই দুনিয়াতে কত সাফার করতে পারো আর কিভাবে সিম্পল লাইফ আর এনজয় করতে পারো। শো সেখানে সিসির কথা ভাবে, যে ওকে বলেছিল হানের অনেক শত্রু আছে, আর শো চায় না হান তার জন্য কোনো বিপদে পড়ুক, তাই ও সিসিকে মেসেজ করে, আমি হানকে সব বলে দিব। অন্যদিকে হান অবাক হয়ে ওকে দেখছিল আর ভাবছিল হয়তো আজকের ফাইটের জন্য ও ভয় পেয়ে গেছে। শো হানকে বলে, আমি তোমাকে কিছু সত্যি বলতে চাই। কিন্তু হান ওকে টাকা ট্রান্সফার করে আর বলে, তুমি শপিং করে নিও। কারণ হান তো ভাবছিল ও আজকে অনেক ভয় পেয়ে গেছে, তাই ও আবার নিজেকে আনসেফ মনে করে হানের সাথে ব্রেকআপ না করে ফেলে। এ কারণে শো বলে, আমার তোমার টাকা চাই না, তুমি আমাকে এরকম ভাবে টাকা ট্রান্সফার করো না। শো এর সেখানে হানের জন্য অনেক বেশি খারাপ লাগছিল। হান ওর কাছে আসে আর বলে, তুমি কি ঠিক আছো? শো ভাবে হান আমার সাথে কত ভালো আর আমি তার সাথে কত খারাপ করেছি। যাই হোক, আমি ওকে ডাইরেক্ট কিছু বলতে পারবো না, তাই ওকে গল্প বানিয়েই বলি। শো হানকে বলে, যদি আমি একদিন হঠাৎ করেই গায়েব হয়ে যাই বা মরে যাই তুমি কি বিশ্বাস করবে? আর তুমি কি সেটা অ্যাকসেপ্ট করতে পারবে? হান বলে, তুমি কেন এসব বলছো? হান বলে, আমি তো কখনো এসব ভাবি না তোমার কিছু হয়ে যাবে বা কিছু। শোয়ার কাছে আসে আর বলে, আমি তোমার টাকা চাই না, তোমাকে চাই। আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি, আর ওকে কিস করতে শুরু করে। সেখানে হান ওকে কিস করতে শুরু করে। হান বলে, আমি কিন্তু অনেক বেশি এগিয়ে যাব, তুমি পরে রিগ্রেট ফিল করো না। শো বলে, না, আমি আর কখনোই আফসোস করব না, আমি যতদিন তোমার সাথে আছি তোমার সাথেই থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। শো বলে, আমার একটা অনুরোধ আছে, তুমি স্যুট পরে আসো।
তোমাকে স্যুটে অনেক বেশি ভালো লাগে, এরকম ভাবেও স্যুট পরে আসে এবং তারা দুজনেই রোমান্স করে। ফাইনালি তারা নাইট স্পেন্ড করে। তারপরে সিনে শো ফোনে কথা বলছিল লিভ নেওয়ার ব্যাপারে, তখনই হান আসে আর ওকে কিস করে। আরও সেখানে শোয়ের জন্য ফুলও এনেছিল। সেখানে হান ওকে বলে, আমার কোথাও যেতে ইচ্ছাই করছে না, আমার মন চাচ্ছে এখানেই থেকে যাই তোমার সাথে। তারপর শো যখন ঘুমাচ্ছিল তখনই ওর কাছে কল আসে ওর বাবার। শোয়ের বাবা সেখানে ওকে বলছিল আমার শরীরটা অনেক বেশি খারাপ। শো ভাবে আসল শোয়ের বাবা তাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু শো তার বাবার সাথেও অনেক খারাপ করেছিল। আসল শো তার বাবার সব সেভিংসগুলোকে খরচ করে ফেলেছিল, তার বাবার ভালো খেয়াল রাখেনি, পরে তার বাবাও মারা যায়। এসব কাহিনী ওর মনে পড়ার পর ওর তো আরো বেশি খারাপ লাগে। শো সেখানে তার বাবাকে বলে, আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি এখনই হসপিটালে যান। তারপর শো ভাবছিল আমি হানের সাথে আর কোনো বাহানা করতে পারবো না, কারণ আসল শো তো হানকে বলেছিল সে অরফান। সেখানে হান আসে আর ওকে জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছিলে? শো বলে, কোম্পানির ওনার কল করেছিল, সে আমাকে বলল কয়দিন আমার ট্রাভেল করতে হবে। হান বলে, ঠিক আছে আমি তোমাকে ড্রপ করে দিব। শো বলে, না আমি একাই যেতে পারবো। হান বলে, তোমার বেশি দিন কি থাকতে হবে না, তুমি না করে দাও। শো বলে, না গুরুত্বপূর্ণ যেতেই হবে। হান বলে, তাহলে আমাকে নিয়ে যাও। ও না করে। হান ওকে বই দেয় আর বলে, তুমি এই বইটা পড়লে বড় বড় কোম্পানিতে মার্কেটিং করতে পারবে। ও বলে, বই পড়ার সময় আমার নেই। তখন হানি ওকে পড়ে শোনাচ্ছিল। শো বলে, একটা কথা বলি, যদি আমি আর না ফিরি? হান বলে, তাহলে আমি পুলিশকে বলে দিব তুমি চুরি করেছ। শো বলে, না তুমি এরকম করতে পারো না। হান বলে, তুমি সত্যি বলো, তুমি কি আর ফিরে আসবে না? শো বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? হান ওকে ডগি দেখায় আর বলে, এটা তোমাকে অনেক মিস করবে। তারপরের সিনে দেখা যায় দুজনেই এয়ারপোর্টে ছিল। হান শুকে বলে, দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। ও বলে, সব ঠিক আছে। হান বলে, তুমি কিছু ভুলে গেছো। শো বুঝতে পারে আর ওকে হাক করে। শো তো ইমোশনাল হয়ে যায়, কারণ ও ভেবে রেখেছিল ও আর ফিরবে না। তাই ও সেখানে হানকে বলে, তুমি সোফায় ঘুমাবে না আর ডগের অনেক বেশি খেয়াল রাখবে, আর আমি তোমাকে অনেক মিস করব। এ কথা বলে ওকে কিস করে। তারপর দেখা যায় ও দেরি হওয়ার বাহানা দিয়ে চলে যায়। তারপর কল করে আবার অন্য আরেকটা জায়গায় চলে যায় ওর বাবার কাছে। ওর বাবা তো অনেক অবাক হয়। শো বলে, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। শো তার বন্ধুকে সে রিপোর্ট পাঠায়। তার বন্ধু বলে তার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল, তাকে হসপিটালে ভর্তি করতে হবে। তার যদি এখনই তুমি চিকিৎসা না করাও অনেক বড় ইনফেকশন হয়ে যেতে পারে। শো অনেক পেরেশান হয়ে যায়, কারণ মেডিকেল বিল অনেক বেশি টাকা ছিল। অন্যদিকে হানের সন্দেহ হচ্ছিল, তাই ও ডক্টর লিয়ের কাছে চলে যায়। সে রিপোর্ট নেয় আর বলে, এই রিপোর্ট কার? সেখানে ডাক্তার এবং হান দুজনেই ভাবছিল এই রিপোর্ট শোয়ের। তাই ডাক্তারও সেখানে হানকে নিয়ে সে জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে শো টেনশনে ছিল আর ভাবছিল এতগুলো টাকার জোগাড় ও কিভাবে করবে। তখনই হান ওকে কল করে আর বলে, তুমি কি ঠিক আছো? ও বলে, হ্যাঁ আমি অনেক ভালো করে কাজ করছি। তখনই হান ওর সামনে চলে আসে আর অবাক হয়ে ওর দিকে তাকায়। শো অবাক হয়ে যায় আর বলে, তোমরা দুজনে এখানে কেন? তারপর দেখা যায় তারা দুজনে ওকে জিজ্ঞেস করে ওর কি হয়েছে, কিন্তু শো বলে, আমার কিছু হয়নি, আমার বাবার সমস্যা। হান বলে, তুমি তো আমাকে বলেছিলে তুমি এতিম। শো তার বন্ধুকে ইশারা করে, তখন তার বন্ধু বলে, শো আসলে কোনো রকম ভাবে হারিয়ে গিয়েছিল আর এতিমখানায় ওর কয়েক বছর কাটাতে হয়েছিল, কিন্তু কোনো রকম ভাবে ওর বাবা ওকে খুঁজে পায়। হান যাতে এসব ব্যাপারে আর কিছু জিজ্ঞেস না করে, তাই সে ডাক্তার বলে, এখন আমার গোসল করতে হবে, আমার ভালো লাগছে না। শো একটা গামলা দেয় আর বলে, তোমার এটার মাধ্যমেই গোসল করতে হবে। সেখানে ডাক্তার তো পেরেশান হয়ে যায় আর চলে যায়। শো তারপর হানকে বলে, তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? হান বলে, আমি আইপি অ্যাড্রেসের মাধ্যমে তোমার লোকেশন ট্র্যাক করেছি। শো ভাবে তার স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু সে এখনো অনেক বেশি বুদ্ধিমান। ও হানকে বলে, তুমি কি আর কিছু জিজ্ঞেস করবে? কিন্তু হান ওর হাত ধরে আর বলে, আমি জানি তোমার বাবার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন, আমি তোমাকে সাহায্য করব। আমি জানি তুমি অনেক পেরেশান আছো, আমি তোমাকে এরকম ভাবে পেরেশান দেখতে পারবো না। শো ইমোশনাল হয়ে যায় আর বলে, ঠিক আছে, কিন্তু কালকে যদি এই ব্যাপারটা তুমি ভুলে যাও আমি রেকর্ডিং করে রাখবো। সেখানে হান বলে, যদি আমার স্মৃতিও হারিয়ে যায় আমি এটা সবসময় মনে রাখবো, আমি শোকে সবসময় সাপোর্ট করব। তারপর দেখা যায় এখন খাবার বানানোর পালা, কিন্তু এখানে তো চুলায় রান্না করতে হয়, যা আমাদের হান কখনোই করেনি। সেখানে হান তো পেরেশান হয়ে যায়, কিন্তু শো জোর করে ওকে পাঠিয়ে দেয় রান্না করতে। হান তো ধোয়ে সেখানে কাচতে শুরু করে আর শো এসব দেখে অনেক বেশি হাসে। তারপর দেখা যায় ও তার জন্য স্লিপার নিয়ে আসে। আমাদের হান তো পুরাই অবাক, কিন্তু কি আর করার, সেটাই পড়তে হয়। আর এই জুতায় ওকে অনেক বেশি ফানি লাগছিল। শুধু এসব দেখে হাসতে শুরু করে, দুজনে একে অপরের সাথে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এ চক্করে হান সেখানে মাথায় আঘাত পায় আর ওর সব স্মৃতি মনে পড়ে যায়।
কিভাবে সুই তার অ্যাক্সিডেন্ট করেছিল আর সুই তাকে বাঁচিয়েছিল। সব কিছু মনে পড়ার পরও তো ও তাকে অবাক হয়ে দেখছিল। হান সেখানে সুকে বলে, কালকে আমি তোমার বাবার সাথে দেখা করতে যাব। সু বলে ঠিক আছে। তারপরে সিনে তারা হসপিটালে যায়। ওর বাবা সেখানে সে ডক্টরের অনেক বেশি প্রশংসা করছিল। এটা আবার আমাদের হিরোর ভালো লাগে না। সু সেখানে তার বাবার সাথে ওর পরিচয় করায় আর বলে এটা হচ্ছে আমার বিএফ। ওর বাবা সেখানে ওকে জিজ্ঞেস করে সে কি কাজ করে। ও বলে সে একজন সেলস পারসন। সুয়ের বাবা সেখানে বলে সেলস পারসনের ইনকাম তো বেশি না, সে কিভাবে তোমাকে পালন পোষণ করবে। হান বলে আমি অনেক বেশি পরিশ্রম করব সবকিছু সামলানোর জন্য। সুয়ের বাবা সেখানে বলে আমার মেয়েকে বিয়ে করার জন্য তোমাকে ব্রাইড প্রাইজও দিতে হবে। তারপর বাইরে আসার পর সু বলে আমার বাবার কথাই কিছু মনে করো না, আসলে আমি তার একমাত্র মেয়ে তো, তাই সে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছে আর কি। হান ওকে জিজ্ঞেস করে ব্রাইড প্রাইস কত। ও বলে তোমার এরকম করতে হবে না। হান বলে স্ট্রাগল করে হলেও আমি তোমার জন্য সব করব। তারপরে সিনে শুধু বাড়িতে ফিরে এসেছিল। ওর কাছে সিসির কল আসে। সিসি বলে তোমার হানকে ছাড়তে হবে। সু কিছু বুঝতেই পারে না আর তার ডক্টর বন্ধুকে কল করে আর জিজ্ঞেস করে হানের ফ্যামিলিতে কিছু হয়েছে কিনা। ডক্টর বলে খুব শীঘ্রই ওদের কোম্পানির জন্য ইলেকশন হবে, কারণ 6 মাস হয়ে গেছে হান গায়েব আছে, তাই এখন নতুন সিইও সিলেক্ট করা হবে। তাই এখন যেই জানতে পারবে হান বেঁচে আছে সবাই তাকে মারতে চাইবে। সেও বলে সে কোম্পানি হানের, আমি চাই না সে কোম্পানি অন্য কেউ দখলে নিয়ে নিক, তাই আমি তাকে সব কিছু বলে দিব। ডক্টর বলে যদি হান সব জানতে পেরে যায় সে কিন্তু অনেক বেশি রেগে যাবে। সু বলে আমি নিজের পরোয়া করি না, আমি এখন চাই না আমার জন্য হানের জীবনে খারাপ কিছু হোক। ও ডিসাইড করে ও হানকে আজকে সবই বলে দিবে। ও কুকুরকে ধরে আর বলে যদিও হান আমাদের সাথে আর হয়তো থাকবে না, কিন্তু আমি তোমার সাথেই থাকবো। তারপর দেখা যায় সু বাড়িতে আসে যেখানে আমাদের হিরো হান সবকিছু ডেকোরেট করেছিল। হান সুকে কার্ড দেয় আর বলে এখন থেকে তোমার বাবার সব মেডিকেল খরচ আমি বহন করব। সু না করে আর বলে আমি তোমাকে কিছু বলতে চাই, চলো আমরা বাইরে যাই। সু যখনই সেখানে কোনো কথা বলতে যাবে তখনই দেখা যায় ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানে হানের আবারও কিছু মেমোরি মনে পড়ে যায় আর ও সেখানে ওকে বলছিল তুমি আমাকে হিট করেছিলে, মানে সেদিন ওর সব মনে পড়েনি। সুহানের কথা শোনার পর ওকে অবাক হয়ে দেখছিল। তখনই হান রেগে ওর দিকে তাকায় আর বলে আমার ব্যাগ অনেক বেশি ব্যথা করছে, তুমি জানি কিছু বলবে। সু বলে আগে হসপিটালে চলো, আমি পরে তোমাকে সবকিছু বলছি। এখানে আমরা হানের চেহারা দেখার পর বুঝতে পারি হান হয়তো সবই জানতে পেরে গেছে। তারপর রাতে সু যখন ঘুমিয়েছিল হান কাউকে কল করে আর বলে আমি বেঁচে আছি। তারপর দেখা যায় ও ফাইনালি তার কোম্পানিতে ফিরে আসে আর ওর সব মেমোরি এখন ফিরে এসেছে। সেক্রেটারি বলে কোম্পানিতে সবাই আপনাকে দেখে পুরো শকড হয়ে যাবে, কিন্তু আপনি কেন সেই গ্রামে এতদিন ছিলেন। হান বলে আমি জীবনটাকে এক্সপিরিয়েন্স করতে চাচ্ছিলাম। সেক্রেটারি হানকে বলে ডাক্তার বলেছে আপনার আস্তে আস্তে সব মেমোরি মনে পড়ে যাবে, মানে ওর অর্ধেক মেমোরি ফিরে এসেছে। হান সেখানে জিজ্ঞেস করে আমি গায়েব হওয়ার পরে কোম্পানিতে কি কি হয়েছে। সেক্রেটারি বলে আমি সব কিছু খোঁজার পরেও আপনার ব্যাপারে কিছুই জানতে পারিনি, তাই সবাইকে বলে দিয়েছিলাম আপনি অ্যাব্রোডে গিয়েছেন, কিন্তু সবাই এখন আন্দাজ করছে আপনি মারা গেছেন। তাছাড়া সেকেন্ড ইয়াং মাস্টার অনেক বেশি পরিশ্রম করেছে আপনার সব কিছু নেওয়ার জন্য। সেকেন্ড ইয়াং মাস্টার আপনার জায়গা নিতে চায়, তাছাড়া আপনার ফিয়ন্সের সাথেও তার অনেক দেখাশোনা হচ্ছে, মানে দুজনের মধ্যে হয়তো কোনো সম্পর্ক আছে। হান বলে আমার এখন এমনিতেও কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই, সব মেয়েরাই মিথ্যাবাদী হয়। অন্যদিকে শোকে কল করেছিল আর সেখানে সেক্রেটারি বলে কিছুক্ষণ পরই আপনার শেয়ার হোল্ডার মিটিং। হান সেখানে শোকে মেসেজ করে আমি এখন মিটিংয়ে আছি, একটু পরে তোমার সাথে দেখা করব। তারপর মিটিংয়ের সিন দেখানো হয় যেখানে সবাইকে অবাক করে হানের এন্ট্রি হয়। হানের বাবা সেখানে রেগে যায় আর বলে তোমার এনজয় করা হয়ে গেছে আর এখন ফিরে এসেছ, অর্ধেক মাস হয়ে গেছে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করনি। ও বলে আমি অ্যাব্রোডে ছিলাম, আমার সাথে এরকম কিছু হয়েছিল তাই আমি যোগাযোগ করতে পারিনি। হানের ভাইও তো পুরাই অবাক। হান বসে পড়ে আর বলে আমি এখন ফিরে এসেছি আর এখন থেকে আমি আবারও কাজ শুরু করব। তখনই হানের ফিয়ন্সে আসে আর বলে তুমি কেন আমার সাথে কোনো কন্ট্যাক্ট করনি। হান বলে তোমার কত আমার জন্য কমতি হয়েছিল, তুমি তো আমার ভাইয়ের সাথেই লেগেছিলে। ফিয়ান্সে বলে আমি সে মেয়ের ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই। ও বলে মিটিংয়ের পরে। ফিয়ান্সে বলে তুমি হয়তো ভুলে গেছো আমাদের এঙ্গেজমেন্ট যদি শেষ হয়ে যায় তোমার শেয়ারের মধ্যেও কোনো না কোনো সমস্যা হবে। হান বলে তুমি এঙ্গেজমেন্ট আমার ভাইয়ের সাথেও কন্টিনিউ করতে পারো, কোনো সমস্যা হবে না। ফিয়ন্সে বলে তুমি আসলে অনেক চেঞ্জ হয়ে গেছো। ও বলে সেক্রেটারিকে ওকে নিয়ে যাও। হান তারপর ওর ভাইকে বলে তোমার কি প্ল্যান। ও বলে তোমার যাওয়ার পর আমি অনেক পরিশ্রম করেছি, আমার এখন মনে হয় আমার বস হওয়া উচিত।
হান বলে, কিন্তু আমার মনেই হয় না তুমি এত পরিশ্রম করেছো। তোমার কাজে এখনো অনেক সমস্যা আছে, কমতি আছে, আর ওকে তার ভুল দেখায়। হানের বাবাও অবাক, তাছাড়া সবাই অবাক হয়ে সব দেখছিল। কারণ এত মাস গায়েব থাকার পরও সবকিছু অনেক ভালোভাবে ও অ্যানালাইজ করেছিল। হান সেখানে তার ভাইকে বোঝায় কিভাবে ওর কাজ করতে হবে। সেখানে ওর ভাই কিছু বলবে, কিন্তু হান বলে তুমি আসলে এই জায়গার যোগ্য না। আর দুজনেই সেখানে রাইভাল হিসেবে দাঁড়িয়ে থাকে। হান বলে, আমি ফিরে এসেছি, আপনার কোনো সমস্যা ফেস করতে হবে না। হানের বাবাও সেখানে জানতো কে কি করতে পারে আর হানের কতটা যোগ্যতা, তাই সে কিছুই বলে না। অন্যদিকে সবখানে তো খবর ছড়িয়ে পড়ে জোহান গ্রুপের সিইও ফিরে এসেছে, যে 6 মাস ধরে গায়েব ছিল। সু এসব খবর দেখার পর তো পুরাই অবাক। সু ভয় পেয়ে যায় আর ভাবে এখন আমার পালাতে হবে, না হলে আমার অবস্থা তো ডাল খিচুড়ি হয়ে যাবে। সু তার ডগিকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকেও সাথে করে নিয়ে যাব। তারপর সু যখন এয়ারপোর্টে আসে তখনই হানের কল আসে। হান বলে, তুমি কোথায় আছো? ও বলে, আমি বাড়িতে মজার মজার খাবার খাচ্ছি। তুমি কখন আসবে? আমি তোমাকে অনেক মিস করছি, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তখনই সেখানে ডগি দৌড়াতে শুরু করে। ও তো পেছনে তাকায়, যেখানে হানের সাথে হানের সব গার্ডেরা ছিল এবং সেই কুকুরও তার কোলে গিয়ে বসে। সেখানে হান ওকে অনেক রাগের মাথায় দেখছিল। ও তো অনেক পেরেশান হয়ে যায়। হান ওর কাছে আসে আর বলে, মনে হচ্ছে তুমি পালানোর ধান্দায় আছো। আর সু ভয় পাচ্ছিল এখানে আমাদের ড্রামার এন্ডিং হয়ে যায়। এই ড্রামার সিজন 2 যখনই আসবে তখনই আপলোড করা হবে। এখনও সিজন 2 আসেনি। যাই হোক, ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা পরের সিজনে জানতে পারবো হানুকে ক্ষমা করে নাকি ওকে বন্দি করে রাখে।